নমস্কার, সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। দেখো, আগের ভিডিওতে আমরা ক্লাস 12-এর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার 3 এবং 4-এতে জেমস সিঞ্জের লেখা রাইডার্স টু দ্য সি এই নাটকের দ্য ইস্ট পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছিলাম। আজকে তারপর থেকে আরও 2টি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। যেহেতু নাটকটা অনেকটাই বড়, তাই আমাদেরকে বেশ কয়েকটা পার্টে ভিডিওগুলো আপলোড করে যেতে হবে। যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তাহলে আমরা যেটা জানতে পেরেছিলাম যে অল্প বয়সী ধর্মযাজক যিনি আছেন তিনি নোরার হাতে একটা বান্ডিল পুডলি দিয়েছেন, তার মধ্যে একটা জামা আছে আর একটা মোজা আছে, যে সেটা মাইকেলের কিনা আইডেন্টিফাই করার জন্য। এবং যেহেতু তাদের মা মৌরিয়া তখনও রুমের মধ্যেই ছিল, পাশের রুমেতে, যদি সে দেখতে পেয়ে যায় সেই ভয়ে তারা সেটাকে যেখানে জ্বালন রাখা হয় রান্না করার জন্য সেই জ্বালন রাখার জায়গাতে লুকিয়ে রাখলো। দেখো, দে পুট দ্য ল্যাডার এগেনস্ট দ্য গ্যাবেল অফ দ্য চিমনি। তারা ধোঁয়া বের হওয়া পাইপের সংলগ্ন দেওয়ালের ত্রিকোণ অংশে মইটা রাখলো। ক্যাথলিন গোজ আপ এ ফিউ স্টেপস। ক্যাথলিন কয়েক পা উপরের দিকে উঠলো। অ্যান্ড হাইডস দ্য বান্ডিল, এবং লুকিয়ে দিল সেই পুডলিটাকে ইন দ্য টার্প লফট, ওই জ্বালানি রাখার জায়গার মধ্যে, যেখানেতে রান্নার জন্য জ্বালানি রাখা আছে সেই জ্বালানি রাখার খুবরিতে। ঠিক যখনই ক্যাথলিন তার ভাই বা দাদা মাইকেলের জামাগুলো লুকিয়ে রাখলো, দেখো মৌরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম। মৌরিয়া প্রবেশ করলো ভেতরের রুম থেকে, ভেতরের ঘর থেকে। তখন মৌরিয়া সেই ঘরের মধ্যে প্রবেশ করলো। মৌরিয়া বলছে, লুকিং আপ অ্যাট ক্যাথলিন, ক্যাথলিনের দিকে তাকিয়ে, অ্যান্ড স্পিকিং কোয়েরাসলি, বিরক্তিকরভাবে বলল, ইজন্ট ইট টার্প এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং। আজকের দিন ও সন্ধ্যার জন্য কি তোমার কাছে যথেষ্ট জ্বালানি নেই? ক্যাথলিন তখন বলছে, দেয়ার ইজ এ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর শর্ট পেস। অল্প সময়ের জন্য আগুনের উপরে একটা কেক দেওয়া আছে বা কেক করা হচ্ছে। থ্রোয়িং ডাউন দ্য টার্প, একটা জ্বালানিকে নিচেতে ছুঁড়ে ফেলে বলল, অ্যান্ড বার্ডলে উইল ওয়ান্ট ইট, বার্ডলের এটা প্রয়োজন হবে, বার্ডলের এটা দরকারে লাগবে। হোয়েন দ্য টাইড টার্নস, যখন জোয়ার আসবে। ইফ হি গোজ টু কনেমারা, যদি সে কনেমারা যায়। দেখো, কনেমারা হলো আয়ারল্যান্ডের পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি অঞ্চল। এই নাটকে কনেমারা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি বার্ডলের ঘোড়া বিক্রির গন্তব্যস্থল। কনেমারার উদ্দেশ্যে বার্ডলে এই যাত্রা অ্যারন দ্বীপপুঞ্জে বসবাসকারী আইরিশ কৃষকদের জীবনের যে কঠিন বাস্তবতা সেটাকে তুলে ধরেছে। এখানে বেঁচে থাকার জন্য পরিবারের পুরুষ সদস্যদের সমুদ্রে যেতে হয়, সমুদ্রের সম্মুখীন হতে হয়, এটাই জেনে যে তাদের মৃত্যুবরণ সমুদ্রেই হবে, তবুও তারা বাধ্য থাকে সমুদ্রে যেতে। নোরা পিকস আপ দ্য টার্প, নোরা জ্বালানিটা তুললো, অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন, এবং সেটাকে চুল্লির ওপরে রাখা পাত্রটির কাছাকাছি রাখলো। মৌরিয়া তখন বলছে, দেখো, সিটিং ডাউন অন এ স্টুল অ্যাট দ্য ফায়ার, আগুনের পাশে একটা টুলের উপর বসে, হি উন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট। আজকের দিনে সে যাবে না, কারণ দক্ষিণ পশ্চিম দিক থেকে জোরে বাতাস দিচ্ছে। হি উন্ট গো দিস ডে ফর দ্য ইয়ং প্রিস্ট উইল স্টপ হিম সিওরলি। সে আজকের দিনে যাবে না, কারণ কম বয়সী যাজক তাকে নিশ্চিতভাবেই আটকাবে, যেতে না বারণ করবে। নোরা তখন বলছে, হি উইল নট স্টপ হিম মাদার, মা, ওই অল্প বয়সী যাজক তাকে বারণ করবে না, মানে বার্ডলেকে সমুদ্রে যাওয়া থেকে বিরত করবে না। অ্যান্ড আই হার্ড ইমান সিমান অ্যান্ড স্টিফেন ফিটি অ্যান্ড কলামসন সেইং হি উড গো। আর আমি শুনেছি ইমান সিমন, স্টিফেন ফিটি, কলামসোয়ান বলছে বার্ডলে নাকি সমুদ্রে যাবেই। দেখো, এই যে নাম 3টে দিয়ে আছে, ইমান সিমান, স্টিফেন ফিটি, কলামসোয়ান, এগুলো হচ্ছে বার্ডলের প্রতিবেশী বা বন্ধু বলতে পারো, তাদের নাম। মৌরিয়া তখন বলছে, হোয়ার ইজ হি ইটসেলফ, সে নিজে এখন কোথায়? সে বলতে কে? বার্ডলে। যে বার্ডলে এখন কোথায়? নোরা তখন বলছে, হি ওয়েন্ট ডাউন টু সি, সে দেখতে গেছে। উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক, যে এই সপ্তাহে অন্য কোনো নৌকা যাবে কিনা। অ্যান্ড আই এম থিঙ্কিং ইট উড নট বি লং টিল হি ইজ হেয়ার নাও, আর আমার মনে হয় সে কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে, যে অল্প সময়ের মধ্যেই সেখানে চলে আসবে। ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড, কারণ জোয়ারটি সবুজ মাথার দিকে ঘুরছে। অ্যান্ড দ্য হুকার্স ট্র্যাকিং ফ্রম দ্য ইস্ট, আর নৌকাটি পূব দিক থেকে দিক পরিবর্তন করছে। যে নৌকাটা, হুকার্স মানে এখানে নৌকা, পালতোলা নৌকা, সেটা দিক পরিবর্তন করছে। ক্যাথলিন তখন বলছে, আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোনস, আমি শুনতে পাচ্ছি কেউ একজন যেন বড় পাথরের উপর দিয়ে আসছে। নোরা লুকিং আউট, নোরা বাইরের দিকে তাকিয়ে বলল, হি ইজ কামিং নাও, সে আসছে। অ্যান্ড হি ইজ ইন আ হারি, এবং সে খুব তাড়াহুড়োর মধ্যে আছে। বার্ডলে
দেখো কামস ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম। বার্লে রুমের মধ্যে প্রবেশ করলো এবং রুমের চারদিক দেখলো। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, সে দুঃখিতভাবে এবং শান্তভাবে বলতে লাগলো, হোয়ার ইজ দ্য বিট অফ নিউরোপ? আচ্ছা ক্যাথলিন, নতুন সেই দড়িটা কোথায়? ওয়াজ বট ইন কনেমারা, যেটা আমরা কিনে এনেছিলাম কনেমারা থেকে, যে কনেমারা থেকে যে দড়িটা আনা হয়েছিল সে দড়ির টুকরোটা কোথায়? ক্যাথলিন কামিং ডাউন, ক্যাথলিন নেমে এসে, সে তো সেই ময়ের উপরে ছিল, সেখান থেকে নেমে এসে গিভ ইট টু হিম, নোরা, নোরা ওটা ওকে দাও। ইট ইজ অন এ নেল বাই দ্য হোয়াইট বোর্ডস, দেখো ওই সাদা পাটাতনগুলোর পাশে একটা পেরেকে রাখা আছে। এই সাদা পাটাতনগুলো কিসের? না মৌরিয়া এই সাদা পাটাতনগুলো কিনেছে, মূল্যবান পাটাতন, কিসের জন্য? না তার ছেলে মাইকেল, যে অলরেডি সমুদ্রে ডুবে মারা গেছে, যার ডেড বডিটা এখনো এসে পৌঁছায়নি, তাকে সমাধি দেওয়ার জন্য কফিন তৈরি করতে। আই হাং ইট আপ দিস মর্নিং, আমি আজ সকালে এটাকে টাঙিয়ে রেখেছি, ঝুলিয়ে রেখেছি। কারণটা হচ্ছে ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট, কারণ ওই কালো পাযুক্ত শুকরছানাটা সেটাকে খাচ্ছিল বলে। যে কালো পাযুক্ত শুকরছানা, যে শুকরছানাটার পায়ের রং ছিল কালো, সে ওই দড়িটাকে খাচ্ছিল বলে আমি ওটাকে ওই পেরেকের মধ্যে ঝুলিয়ে রেখেছি। নোরা গিভিং হিম এ রোপ, নোরা তাকে একটা দড়ি দিয়ে বলল, ইজ দ্যাট ইট বার্লে? আচ্ছা বার্লে এটাই তো? মৌরিয়া তখন বলছে, ইউ ডু রাইট টু লিভ দ্যাট রোপ বার্লে হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, তুমি দড়িটাকে না নিলে ভালো করবে বার্লে, ওই কাঠের পাটাতনগুলোর পাশে যেটা ঝুলছে। বার্লে টেক্স দ্য রোপ, বার্লে দড়িটা নিল। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলছি এটার এখানে প্রয়োজন আছে, যে ওই দড়িটার এখানে দরকারে লাগবে। ইফ মাইকেল ইজ ওয়াশড আপ টুমরো মর্নিং, যদি মাইকেলের শরীরটা আগামীকাল ভেসে আসে, মৃতদেহটা যদি আগামীকাল ভেসে আসে, অর দ্য নেক্সট মর্নিং, অথবা পরের দিন সকালেও যদি ভেসে আসে, অর এনি মর্নিং ইন দ্য উইক, অথবা এই সপ্তাহের কোনো একদিনও যদি মাইকেলের শরীরটা ভেসে আসে, ফর ইটস এ ডিপ গ্রেভ উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, তার জন্য আমরা একটা গভীর কবর বা সমাধি তৈরি করব ভগবানের কৃপায়, ঈশ্বরের কৃপায় তার জন্য আমরা একটা গভীর সমাধি তৈরি করব। তাই ওই পাটাতনের পাশে দড়িটা না নেওয়াটাই তোমার ভালো। দেখো বার্লে, দেখো বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ, বার্লে দড়িটা নিয়ে কাজ করছে। আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে আই ক্যান রাইট ডাউন অন দ্য মেয়ার, আমার কাছে কোনো দড়ি নেই যা দিয়ে আমি ঘটকির উপর চাপতে পারি। মেয়ার মানে হর্সের ফেমিনাইন জেন্ডার, তোমরা জানো। যে বার্লে বলছে আমার কাছে কোনো অল্টারনেটিভ দড়ি নেই যেটার সাহায্যে আমি ওই ঘটকির উপরে চাপতে পারি। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, আর আমাকে খুব তাড়াতাড়ি এক্ষুনি যেতে হবে। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 উইকস অর বিয়ন্ড ইট, এই 2 সপ্তাহ বা তার বেশি সময়ের মধ্যে এই একটা নৌকা যাচ্ছে। কোথায় যাচ্ছে? ওই কনেমরাতে। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি এ গুড ফেয়ার ফর হর্সেস, আর এইটা খুব ভালো নাকি লাভজনক হবে ঘোড়াদের পক্ষে। তার মানে বার্লে ওই কনওয়েতে যাচ্ছে ঘোড়া বিক্রি করতে। আই হার্ড দেম সেইং বিলো, আমি নিচে ওদেরকে বলতে শুনেছি, যে নিচে যারা আছে আমাদের বাড়ির থেকে যারা নিচে বসবাস করে, সেখানে লোকজন নাকি বলা বলি করছে যে এই যে নৌকাটি যাচ্ছে বা এই নৌকাটাই করে যে কনেমারা যাব, এই মেলাতে নাকি ঘোড়াদের পক্ষে খুব ভালো দাম পাওয়া যাবে। মৌরিয়া তখন বলছে, ইটস এ হার্ড থিং দে উইল বি সেইং বিলো, যে আড়ালে লোকগুলি কটু কথা বলবে, যে আমাদের আড়ালে হয়তো সামনে বলবে না, কিন্তু আমাদের পিছনে আমাদের আড়ালে খারাপ খারাপ কথা বলবে। ইফ দ্য ডেড বডি ইজ ওয়াশড আপ অ্যান্ড দেয়ার নো ম্যান ইন ইট টু মেক দ্য কফিন, যদি মৃতদেহটা মানে মাইকেলের মৃতদেহটা ভেসে আসে আর কফিন তৈরি করবার জন্য বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ না থাকে, তাহলে কিন্তু আমাদের আড়ালে নানান মানুষ কটু কথা বলবে। অ্যান্ড আই আফটার গিভিং এ বিগ প্রাইস ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস ইউড ফাইন্ড ইন কনেমরা, আর কনেমরাতে পাওয়া যায় যে কাঠের পাটাতন, সেগুলোর জন্য অনেক বেশি পরিমাণ অর্থ খরচ করে আমি ওগুলো কিনেছি। সি লুকস রাউন্ড অ্যাট দ্য বোর্ড, সে ঘুরে ওই কাঠের পাটাতনগুলোর দিকে তাকালো, যে পাটাতনগুলো দিয়ে তার পুত্র মাইকেলের কফিন তৈরি করা হবে সমাধির। বার্লে তখন বলছে, হাউ ইট বি ওয়াশড আপ, মাইকেলের মৃতদেহটা কিভাবে ভেসে আসবে। অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days, খুব ভালো করে মনে রাখবে, আর গত 9 দিন ধরে আমরা প্রত্যেক দিন তার মৃতদেহ ভেসে আসছে কিনা সেটা লক্ষ্য করছি। অ্যান্ড স্ট্রং উইল ব্লোয়িং এ হোয়াইল ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, আর কিছুক্ষণ আগে পশ্চিম ও দক্ষিণ দিক থেকে তীব্র বাতাস বইছিল, তাহলে কিভাবে পূর্ব দিক থেকে বা উত্তর পূর্ব দিক থেকে তার ডেড বডিটা মৃতদেহটা ভেসে আসবে? কারণ বাতাসটা বইছিল ওয়েস্ট অ্যান্ড সাউথ থেকে, দক্ষিণ পশ্চিম দিক থেকে। মৌরিয়া তখন বলছে, ইফ ইট ওয়াজ নট ফাউন্ড ইট সেল, যদি এটা খুঁজে পাওয়া নাও যায়, মানে মাইকেলের মৃতদেহটা যদি নাও এসে পৌঁছায়, দ্য উইন্ড ইজ রেজিং দ্য সি, মনে রাখবে প্রচণ্ড প্রচণ্ড সমুদ্র তাণ্ডব, যে সমুদ্রে প্রচণ্ড জোর ঝড় বইছে।
অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেইনস্ট দ্য মুন অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট। আর রাত্রিবেলা দেখো চাঁদের পাশে একটা নক্ষত্র উঠেছিল। দেখো এখানেতে এ স্টার আপ এগেইনস্ট দ্য মুন, এই চাঁদের পাশে একটা নক্ষত্র ওঠা, এটা কিন্তু ওদের কাছে অমিনাশ। যে মৌরিয়া বাডলেকে সমুদ্র যেতে দিতে পারেন না, কারণ সমুদ্র উত্তাল হয়ে উঠছে, প্রথম কথা প্রবল বাতাস বইছে, আর রাতে তারার উদয় ইঙ্গিত দেয় যে একটা ঝড় আসন্ন, যে এটা খুবই একটা অমিনাশ জিনিস, অশুভ জিনিস তাদের কাছে। দেখো তারপর কি বলছে মৌরিয়া, ইফ ইট ওয়াজ এ 100 হর্সেস অর এ 1000 হর্সেস ইউ হ্যাড ইট সেলফ, তোমার যদি 100টা ঘোড়া বা 1000টাও ঘোড়া থাকতো, হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ 1000 হর্সেস এগেনস্ট এ সন হোয়ার দেয়ার ইজ ওয়ান সন অনলি। 1000টি ঘোড়ার কাছে একটি পুত্রের তুলনা কি, যেখানে একটি মাত্রই পুত্র জীবিত আছে, বাকি সবাই মৃত। যে তার অলরেডি স্বামী মারা গেছে, শ্বশুরমশাই মারা গেছে, আরো 4জন পুত্র মারা গেছে, সেখানে 1000টা ঘোড়ার মূল্যই বাকি, তার একটাই মাত্র আর পুত্র জীবিত আছে, যে তার ওই জীবিত পুত্রের কাছে 1000টা ঘোড়ার মূল্য অনেকটাই নগণ্য। বাডলে তখন ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার টু ক্যাথলিন, দড়িটি নিয়ে কাজ করতে করতে ক্যাথলিনকে উদ্দেশ্য করে বলল, লেট ইউ গো ডাউন ইচ ডে, তুমি প্রতিদিন নিচে যাবে, অ্যান্ড সি দ্য শিপ আর নট জাম্পিং ইন অন দ্য রাই, আর দেখবে যাতে ভেড়াগুলো রাই শস্যের উপর লাফালাফি না করে। অ্যান্ড ইফ দ্য জবার কামস, আর যদি জবার মানে যারা গবাদি পশু ক্রয় বিক্রয় করে, মানে গবাদি পশু বিক্রেতা যদি আসে, ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট, তুমি ওই কালো পা যুক্ত শুকরছানাটাকে বিক্রি করে দেবে। ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং, যদি ভালো দাম দেয়, যে তাহলে যে জবার মানে পশু বিক্রেতাটা যে আসে, সে যদি ভালো দাম দেয় তাকে কিন্তু ওই কালো পাযুক্ত শুকরছানাটা বিক্রি করে দিও। মৌরিয়া তখন বলছে, হাউ উড দ্য লাইক অফ হার গেট এ গুড প্রাইস ফর এ পিগ, তার মতো, মানে এখানে তার মতো বলতে কি করে, অনভিজ্ঞ এবং বয়সে কম মেয়ে কিভাবে শুকরটির জন্য ভালো দাম পাবে, যে এক্সপিরিয়েন্স কোথায়, একটা শুকরছানার দাম কত হওয়া উচিত সেটাই তো ক্যাথলিন জানে না। দেখো বাডলে কিন্তু তার মায়ের কথায় কোনো রকম কর্ণপাত করছে না, সে আবার ক্যাথলিনকে উদ্দেশ্য করে বলছে, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, যদি চাঁদ ছোট হওয়ার সাথে সাথে পশ্চিম বাতাস বইতে থাকে, লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ উইড এনাফ ফর অ্যানাদার কক ফর দ্য কেল, তাহলে তুমি এবং নোরা যথেষ্ট পরিমাণে আগাছা সংগ্রহ করবে জ্বালানির জন্য, যাতে জ্বালানির একটা স্তূপ হয়ে যায়, তাই তোমরা দুজনে গিয়ে জ্বালানির জন্য আগাছা সঞ্চয় করবে। ইটস হার্ড সেট উইল বি ফ্রম দিস ডে, আজ থেকে খুবই কষ্টকরভাবে আমাদের জীবন কাটাতে হবে। উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, কারণ বাড়িতে কাজ করার জন্য একজন মাত্রই পুরুষ রয়েছে, আর আমরা বাড়ির 4জন মেম্বার, তাই আজ থেকে আমাদেরকে কিন্তু অনেক কষ্টের সঙ্গে জীবন কাটাতে হবে, কষ্ট করে আমাদেরকে সংসার চালাতে হবে। মৌরিয়া তখন বলছি, ইটস হার্ড সেট উইল বি শিওরলি দ্য ডে ইউ আর ডাউন উইথ দ্য রেস্ট, আমাদেরকে নিশ্চিতভাবে এই কষ্টে থাকতে হবে যেদিন তুমি এই পরিবারের বাকি লোকজনদের মতো জলে ডুবে মারা যাবে, যেমন করে তার বাবা, তার দাদারা, তার দাদু মারা গেছে, সেরকম করে তুমিও যেদিন জলে ডুবে মারা যাবে, সেদিন থেকে আমাদেরকে নিশ্চিতভাবে অনেক কষ্টেই থাকতে হবে। হোয়াট ওয়ে উইল আই লিভ অ্যান্ড দ্য গার্লস উইথ মি, কিভাবে আমি আর আমার মেয়েরা বাঁচবো। অ্যান্ড আই এম অ্যান ওল্ড ওম্যান লুকিং ফর দ্য গ্রেভ, আর আমি একজন বৃদ্ধ মহিলা যে সমাধির জন্য প্রতীক্ষা করছি, মানে আমারও মৃত্যু আসন্ন, আমিও আর বেশি দিন বাঁচবো না, তখন আমার এই 2 মেয়ের কি হবে। বাডলে লেস ডাউন দ্য হল্টার, বাডলে দড়িটা নামিয়ে রাখছে, টেক্স অফ ইজ ওল্ড কোট, তার পুরাতন কোটটা খুলে দিচ্ছে, অ্যান্ড পুটস অন এ নিউয়ার ওয়ান, আর একটা নতুন কোট পরছে অফ দ্য সেম ফ্ল্যানেল, একই কাপড়ের তৈরি, যে পুরানো কোটটা যেটা পরেছিল সেটাও যে কাপড়ের, নতুন কোটটাও সে একই কাপড়ের একটা কোট সে পরছে। বাডলে টু নোরা, দেখো বাডলে নোরাকে উদ্দেশ্য করে বলছে, ইজ হি কামিং টু দ্য ফায়ার, সে কি জেটিতে আসছে। নোরা লুকিং আউট, নোরা তখন বাইরের দিকে তাকিয়ে, সে ইজ পাসিং দ্য গ্রিন হেড অ্যান্ড লেটিং ফল হার শেলস, সে সবুজ মাথায় স্থানটি পেরিয়ে পালগুলোকে পিছনে ফেলে দিয়েছে। বাডলে গেটিং হিজ পার্স অ্যান্ড টোবাকো, বাডলে তার টাকার ব্যাগটা এবং তামাক নিয়ে, আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, আমাকে আধ ঘন্টা সময় লাগবে নিচে নামতে। অ্যান্ড ইউ উইল সি মি কামিং এগেন ইন 2 days, আর তোমরা আমাকে দেখবে ফিরে আসবো 2 দিনের মধ্যে, অর ইন 3 days, অথবা 3 দিন পরে, অর মেবি ইন 4 days, অথবা 4 দিন পরে, 2 দিন পর বা 3 দিন পর বা 4 দিন পর আমি ফিরে আসবো। ইফ দ্য উইন্ড ইজ ব্যাড, যদি বাতাস প্রতিকূল থাকে, যে বাতাস প্রতিকূল থাকলে তো 4 দিন লাগবে, না হলে 2-3 দিনের মধ্যেই আমি আবার ফিরে আসবো। মৌরিয়া দেখো টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, মৌরিয়া তখন আগুনের দিকে ঘুরলো, অ্যান্ড পুটিং হার শাল ওভার হার হেড, এবং তার শালটাকে মাথার উপর দিল। ইজন্ট ইট এ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান
উন্ড হিয়ার এ ওয়ার্ড ফ্রম অ্যান ওল্ড ম্যান। সে কি একজন কঠোর ও নিষ্ঠুর মানুষ নয় যে একজন বৃদ্ধার একটা কথাও শুনল না? অ্যান্ড শি হোল্ডিং হিম ফ্রম দ্য সি, যে বৃদ্ধা তাকে সমুদ্রে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করছে, যে জানে সমুদ্রে গেলে তাদের মৃত্যু ঘটবে, তাহলে তার মা, তার বৃদ্ধ মা যখন তাকে বারণ করছে সমুদ্রে যেতে, যখন তার কথা শুনলো না তার ছেলে, এটা কি খুবই ক্রুয়েল, নিষ্ঠুর কাজ নয়, কঠোর কাজ নয়? ক্যাথলিন তখন দেখো একটা খুব রূঢ় বাস্তব কঠিন সত্যকে তুলে ধরেছে ওই সমুদ্র তীরে বসবাসকারী অ্যারন দ্বীপপুঞ্জের মানুষদের জীবন সম্পর্কে। কি বলছে দেখো, ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়ং ম্যান টু বি গোয়িং অন দ্য সি। একজন যুবক পুরুষের জীবন এটাই, তাকে সমুদ্রে যেতে হবে। অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড ওম্যান উইথ ওয়ান থিং অ্যান্ড শি ইজ সেইং ইট ওভার। এবং কে একজন বৃদ্ধার কথা শুনবে যেখানে তিনি একাই একই কথা বারবার বলতে থাকেন? একজন বৃদ্ধা যে একই কথা বারবার বলে, সমুদ্রে যেতে হবে না, সমুদ্রে যেতে হবে না, তার কথা শুনবে না একজন পুরুষ মানুষ যাকে সমুদ্রে যেতেই হবে। এটাই তাদের জীবনের সব থেকে কঠোর বাস্তব। তারা জানে সমুদ্রে যেমন করে তার 4টে দাদা মারা গেছে, যেমন করে তার বাবা মারা গেছে, যেমন করে দাদু মারা গেছে, সেও সমুদ্রে গেলে মৃত্যুবরণ করবে, তবুও তাকে কিন্তু সমুদ্রে যেতেই হবে। এই কথাটা দেখো ক্যাথলিন ওই দ্বীপবাসীদের বা সমুদ্র তীরে বসবাসকারী অ্যারন দ্বীপপুঞ্জের মানুষদের জীবনের রূঢ় সত্য এবং কষ্টটাকে তুলে ধরেছে। দেখো বার্ডলে তখন টেকিং দ্য হল্টার, সেই দড়িটা নিয়ে কি বলছে দেখো, আই মাস্ট গো নাও কুইকলি, আমি অবশ্যই এক্ষুনি খুব তাড়াতাড়ি যাব। আই উইল রাইট ডাউন অন দ্য রেড মেয়ার, খুব ভালো করে মনে রাখবে আমি চেপে থাকবো ওই লাল ঘটকিটার পেছনে। অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, আর ধূসর রঙের ছোট্ট টাট্টু ঘোড়াটা আমার পিছনে আসবে। মনে রাখবে খ্রিস্টানদের ধূসর রংটা কিন্তু অমিনাস। তাহলে এখানে দেখানো হচ্ছে বার্ডলের পিছনে সামথিং অমিনাস বার্ডলেকে চেজ করবে। এই যে বলে যে ধূসর রঙের একটা পনি টাট্টু ঘোড়া তার পিছনে আসবে আর সামনে থাকবে সে, মানে বার্ডলেকে চেজ করবে সামথিং অমিনাস, অশুভ একটা জিনিস। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, ঈশ্বরের আশীর্বাদ রইল তোমাদের উপর, যে তোমাদের সবাইকে ভগবান আশীর্বাদ করুক। হি গোজ আউট, এই বলে বার্ডলে বাড়ির বাইরে চলে গেল। কিসের জন্য? কনওয়ে ফেয়ারিতে যাওয়ার জন্য, ঘোড়া বিক্রি করতে। দেখো ভিডিওটা লেন্দি হয়ে যাওয়ার জন্য আজকে হি গোজ আউট পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদের যে গদ্যগুলো আছে এবং কবিতাগুলো আছে তার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবং রাইডার্স টু দ্য সি এই নাটকের ফার্স্ট পার্টেরও প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।